নমস্কার প্রিয় দর্শক, ক্যালকাটা ডায়ালগস থেকে এখনকার প্রতিবেদন পেশ করছি আমি মনোজ দাস। আপনারা কি খেয়াল করেছেন যে হঠাৎই বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এমনকি বেফাঁস কথা বলতে যাকে বলে ভীষণ রকমের অভ্যস্ত, যারা সেই প্রধান উপদেষ্টা ও তার অন্য মুখর উপদেষ্টা বলে যারা পরিচিত, তারাও হঠাৎ মুখে যেন কুলুপ এঁটেছে, ভারতের বিরুদ্ধে কোনো কথা বলছে না। আজ দু তিনটে বাংলাদেশে অনলাইন দৈনিকের ওপর চোখ বুলিয়ে দেখলাম ভারত বিরোধী কোনো কথা বাংলাদেশের এই উপদেষ্টারা কিংবা এই সমন্বয়করা কিংবা আমাদের যারা অন্যান্য রাজনৈতিক দল আছে তাদের মধ্যে কোনো কথা খুঁজে পেলাম না আজকের দৈনিকে। হঠাৎ কি বাংলাদেশের কাছে ভারত অপাঙ্ক্তেয় হয়ে গেল? মানে ভারতকে কেউ কেয়ার করছে না তার জন্যে, নাকি ভারতের কাছাকাছি হওয়ার জন্যে চেষ্টা চলছে? এটা ঠিক যে তিন চার আগে শেখ হাসিনাকে ফেরত চেয়ে কিছু কথা বলেছেন বটে দু একজন উপদেষ্টা, কিন্তু সে তো গত কয়েক মাস ধরেই চলছে এবং ভারত বুঝিয়ে দিয়েছে এই দাবিতে তারা আদৌ কর্ণপাত করবে না। হাসিনা যেমন আছেন দিল্লিতে তেমনই থাকবেন যতদিন না তিনি বাংলাদেশে ফিরে আসেন। সুতরাং ওসব রেড কর্নার নোটিশ ফটিশ ওগুলো বেকার, আর সেই প্রসঙ্গে নিয়ে কথা বলাও এখন গুরুত্বহীন। কিন্তু এর বাইরে তো আরও অনেক কথা ছিল। সীমান্ত সংঘর্ষ, ভারতের দাদাগিরি, ভারত অমুক করছে, ভারত তমুক করছে, এসব নিয়ে কামড় দেওয়া নয়, কারণ সে ক্ষমতা নেই কামড় দেওয়ার ক্ষমতা। তাই এতকাল যেভাবে ফোঁস দিয়েছে সেটাও তো দেওয়া যেত, কিন্তু সেই ফোঁসটুকুও দেখা যাচ্ছে না আজকাল। ভারত বিরোধিতার আবহাওয়া কেন এমন শান্ত হয়ে গেল হঠাৎ বাংলাদেশে? ইউনূস সরকারের কথা পরে বলছি, তার আগে বাংলাদেশের প্রধান রাজনৈতিক যে দুটো দল, যে দলগুলো, তাদের কথা হঠাৎ ভারতের ব্যাপারে মুখ খোলা কেন বন্ধ করলো সেটাই প্রথমে বলি। এই তালিকা থেকে আওয়ামী লীগকে বাদ রাখাই যেতে পারে। এমনিতে আওয়ামী লীগ ভারতের বন্ধু দল, একদম টাইম টেস্টেড বন্ধু। ভারতের বিরুদ্ধে সাধারণত কোনো কথা বলেও না তারা। আর এখন যা পরিস্থিতি, তাতে আওয়ামী লীগের বাঁচা মরার প্রায় অনেকটাই নির্ভর করছে ভারতের ওপর। একইভাবে ভারতও গত 6 মাস ধরে প্রমাণ দিয়েছে সে হলো আওয়ামী লীগের অল ওয়েদার ফ্রেন্ড। শীত, গ্রীষ্ম, বর্ষা সব ঋতুতেই বন্ধুত্বের মর্যাদা সে দেয়। সুতরাং আওয়ামী লীগের চুপ করে থাকা বর্তমান পরিস্থিতিতে আদৌ অস্বাভাবিক নয়। তবে এই সত্য কারো অজানা নয় যে আওয়ামী লীগ কিছু বলে না, কারণ আগামী দিনে কি হতে চলেছে বাংলাদেশকে নিয়ে তার প্রত্যেকটি খুঁটিনাটি খবর শেখ হাসিনাকে জানিয়ে রাখে ভারত, এবং তা প্রায় প্রতিদিন। ভারত ভালোভাবেই জানে শেখ হাসিনার সরকার ঢাকায় থাকলে ভারত বিরোধী কোনো পদক্ষেপ হবে না বাংলাদেশে। ওখানে মানুষ চেঁচাবেন, সে তো চেঁচাই, সে 1975 সালের পর থেকেই চেঁচিয়ে যাচ্ছে। উত্তর পূর্বাঞ্চলের 7 সিস্টার্স নিয়ে বেশি মনোযোগ দিতে হবে না ভারতকে যদি আওয়ামী লীগের সরকার থাকে বাংলাদেশে। এটা ছাড়া আরও একটা বড় কারণ আছে সম্পর্ক ভালো রাখার পিছনে। দু দেশের পারস্পরিক বাণিজ্য, দুই দেশেরই লাভ এখানে। ভারত বাংলাদেশ বাণিজ্য দ্বিমুখী, মানে ভারতের থেকেও যেমন মাল যায় ওখানে, বাংলাদেশ থেকেও অনেক মাল ভারতে আসে। এখানে যেটাকে বলে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট, অর্থাৎ মাল যে মানে রপ্তানি আর আমদানির মধ্যে যে ফারাকটা, সেটা বাংলাদেশের ক্ষেত্রে খুব বেশি নয়। আর এখানে চীনের সঙ্গে বাংলাদেশের মতো একমুখী বাণিজ্য নয়, কারণ সেখানে বাংলাদেশ শুধু চীন থেকে জিনিস নেয় আর চীন বাংলাদেশ থেকে কিছুই নেয় না, প্রায় কিছুই নেয় না, এমনই পরিস্থিতি। সুতরাং সেখানে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটটা অত্যন্ত চওড়া এবং বাংলাদেশের পক্ষে ক্ষতিকর। আওয়ামী লীগের কথা ছেড়ে এবার বিএনপির কথায় আসি। গত আগস্ট মাসের পর থেকে বিএনপি যে দিল্লির সঙ্গে সম্পর্ক ভালো করার চেষ্টা করেনি তা নয়, বিভিন্ন পর্যায়ে একাধিকবার বিএনপি নেতৃত্ব দিল্লিতে ভিজিট করেছেন,
কথা হয়েছে ভারতের নেতৃত্বের সঙ্গে। গত বছরের 24শে সেপ্টেম্বর বাংলাদেশের প্রথম আলো পত্রিকার অনলাইন সংখ্যায় এই বিষয়ে একটি রিপোর্ট আছে। রিপোর্টের কিছু কিছু অংশ পড়ছি। ভারতের সঙ্গে বিএনপির সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। বৃহস্পতিবার এএনআই প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, আগে 2 দফায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি শেখ হাসিনার আমলে গত 15 বছরে ভারতের সঙ্গে বাংলাদেশের হওয়া কিছু উদ্যোগ ও চুক্তির বিষয়ে সমালোচনা করে আসছিল। সাম্প্রতিককালে, খেয়াল করবেন কথাটা, সাম্প্রতিককালে, কবেকার? সেপ্টেম্বরের খবর, গত। সাম্প্রতিককালে বিএনপি নেতাদের কণ্ঠে চুক্তির সমালোচনা শোনা যায় না। সম্প্রতি ভারতের হাই কমিশনার প্রণয় বার্মা, সম্প্রতি মানে ওই সেপ্টেম্বরে, বিএনপির সঙ্গে সম্পর্ক জোরদারের বিষয়ে দলটির কার্যালয়ে গিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীও উপস্থিত ছিলেন। মির্জা ফখরুলের ভাষ্য, বাংলাদেশে গত নির্বাচনের পর থেকে আমাদের সম্পর্ক নিয়ে একটি প্রশ্ন ছিল। গত নির্বাচন মানে 24-এর 7ই জানুয়ারির নির্বাচন। তবে এবার হাই কমিশনারের আমাদের কার্যালয়ে আসাটা অবশ্যই পরিস্থিতির উন্নয়ন ঘটিয়েছে, বরফ গলতে শুরু করেছে। মির্জা ফখরুল ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বরফ গলার কথা বলেছেন। বরফ গলার আগে বরফটি জমাট বাঁধার কারণগুলো চিহ্নিত করতে হবে, কথা তিনি বলেছেন। এক্ষেত্রে কোন পক্ষের কি ঘাটতি আছে সেগুলো যত দ্রুত সম্ভব পূরণ করতে হবে। এক্ষেত্রে ভারতের যেমন দায় আছে তেমন আছে ক্ষমতা প্রত্যাশী বিএনপি নেতৃত্বেরও। তারা মনে করে অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুত সুষ্ঠু অবাধ নির্বাচন হলে বিএনপিরই ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে অতীতের তিক্ততা ভুলে কিভাবে সুসম্পর্ক প্রতিষ্ঠা করা যায় সেই চেষ্টা চালাচ্ছে বিএনপি। বিএনপি নেতাদের সঙ্গে এর আগে চীনের রাষ্ট্রদূতের মিটিং হয়েছিল, এখানে সেটা প্রযোজ্য নয়। বিএনপির মহাসচিব এএনআইকে বলেছিলেন তখন তার দল ভারতকে, এইখানটায় ভালো করে শুনবেন, বিএনপি এএনআইকে বলেছে গত সেপ্টেম্বরে, খবর এটা, তার দল ভারতকে আশ্বস্ত করেছে যে তারা ক্ষমতায় এলে বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোকে বাংলাদেশের মাটি ব্যবহার করার সুযোগ দেবে না। অতীতে উত্তর পূর্ব ভারতের সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা বাংলাদেশে আশ্রয় নেওয়ার খবর প্রকাশ হয়েছে। মনে আছে আপনাদের, চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র ধরা পড়ার কথা, সেটাও বিএনপি আমলে, এবং বিএনপির মন্ত্রী সেখানে যুক্ত সরাসরি। সেই সবগুলো শেখ হাসিনার আমলে বন্ধ হয়ে গিয়েছিল পুরোপুরি। ভারতীয় হাই কমিশনার প্রণয় বার্মার সঙ্গে বৈঠক নিয়ে মির্জা ফখরুল বলেন, আমরা 2 দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করা নিয়ে আলোচনা করেছি। এবং বিএনপির মির্জা ফখরুল এএনআইকে আরও বলেন, বিএনপি ও ভারতের সম্পর্ক নিয়ে কিছু ভুল বোঝাবুঝি ছিল, আমি মনে করি বরফ গলতে শুরু করেছে। মির্জা ফখরুল ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বরফ গলার কথা বলেছেন। বরফ গলার আগে বরফটি জমাট বাঁধার কারণগুলো চিহ্নিত করার কথা বলেছেন। এক্ষেত্রে কোন পক্ষের কি ঘাটতি আছে সেগুলো দ্রুত সম্ভব পূরণ করার কথাও বলেছেন। এক্ষেত্রে ভারতের যেমন দায় আছে তেমন দায় আছে ক্ষমতা প্রত্যাশী বিএনপির নেতৃত্বেরও। অর্থাৎ আওয়ামী লীগের অবর্তমানে নির্বাচন হলে বিএনপি মনে করে তাদের ক্ষমতায় ফিরে আসার সম্ভাবনা সব থেকে বেশি, কিন্তু তার জন্যও ভারতের সমর্থনের দরকার। সুতরাং সম্পর্ক ভালো করার চেষ্টা তারা করছে, কিন্তু সেই সেপ্টেম্বর মাস থেকেই এটা শুরু হয়েছে গত বছর। তারপর অবশ্য দলের 2-4 জন খুচরো নেতা, এই খুচরো নেতারা কিছু উল্টোপাল্টা বলেছেন, তবে সেসব খুচরো বাজে কথা বলেই উড়িয়ে দেওয়া যায়। বর্তমানে আমেরিকায় ট্রাম্প সাহেব ক্ষমতায় আসার পর এবং আগামী 13ই ফেব্রুয়ারি মোদি এবং ট্রাম্পের বৈঠকে বাংলাদেশ নিয়ে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সম্ভাবনার প্রেক্ষিতে বিএনপি কিন্তু আপ্রাণ ব্যাকডোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করতে। আর এই জন্যই তারা ভারত নিয়ে আর কোনো কথা বলছে না এখন, ভারতের বিরুদ্ধে।
ওই খুচরো নেতারা দু একটা কথা এদিক সেদিক বলছিল, তাদেরকেও পরিষ্কার বলে দেওয়া হয়েছে একদম ভারত বিরোধী কথা নয়। এবার বিএনপি ছেড়ে জামাতের কথায় আসে। জামাতও খেয়াল করে দেখবেন, আপনি কি গত প্রায় 1 মাস জামাতে ভারতের বিরুদ্ধে জামাত নেতৃত্বকে কোনো বিষোদ্গার করতে দেখেছেন? দেখেননি। ট্রাম্প মোদির বৈঠকে বাংলাদেশ নিয়ে কি সিদ্ধান্ত হয় সেদিকেও নজর আছে জামায়াতের, কারণ ওই সিদ্ধান্তের ওপরে নির্ভর করবে জামাতের ভবিষ্যৎ। এবং তার জন্য এই ভবিষ্যৎ যে নির্ভর করবে, এটা মোটামুটি বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল এটা জেনে গেছে, এটা বুঝে গেছে যে ভারতকে ট্রাম্প বিশেষ গুরুত্ব দেবে বাংলাদেশের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্যে। সুতরাং এই সময়ে কেন জামাত ভারতের বিরুদ্ধে মুখ খুলে বিপদে পড়বে, বিপদ ডেকে আনবে? সুতরাং খামোকা ভারতের বিরুদ্ধে কথা না বলে জামাতও এখন চুপ করে আছে, দেখছে জল কোন দিকে গড়ায়। আমার কাছে এমন খবরও আছে, জামাত নেতৃত্ব ভারতের একটি ইসলামিক দল, তাদের সঙ্গে সংযোগ তৈরি করে তারা ভারতের নেতৃত্বের কাছেও পৌঁছানোর চেষ্টা করেছে এবং অন্তত 2 বার তাদের মধ্যে আলোচনা হয়েছে। বিএনপির মতো জামাতও বলেছে ভারত বিরোধী কোনো চক্রান্ত, আমাদের জামাতের যিনি আমির তিনি বলেছেন ভারতের বিরুদ্ধে কোনো চক্রান্ত বাংলাদেশের মাটিতে জামাত করতে দেবে না, অর্থাৎ ভারতকে আশ্বস্ত করার চেষ্টা। তাই তারাও এখন চুপ। এবার ইউনূস সরকারের দুটো কথা বলি। ইউনূস সরকার তো হচ্ছে সেই সূর্যের 7টা ঘোড়ার মতো, কে কোন দিকে যাচ্ছে, কি বলছে, কার কোথায় কি বলছে তার কথাও নেই। আবার 7টা ঘোড়ার পরে 8 নম্বর ঘোড়া হচ্ছে ওই একজন শফিকুল আলম বলে একজন প্রেস সচিব আছেন, তিনি আমাদের যদি প্রধান উপদেষ্টা বলেন নভেম্বরে কি ডিসেম্বরে ভোট হবে, তিনি বলেন না সামনের আগামী বছরের 26শে জুনের আগে ভোট হওয়ার সম্ভাবনা নেই। তিনি মোর দেন দা প্রধান উপদেষ্টা, চিফ অ্যাডভাইসারের ওপরে তিনি। তো যাই হোক, এই ইউনূস সরকারও দেখবেন, ওদের কথা তো একদম প্রথমেই বলেছি, তারাও কথা বন্ধ করে দিয়েছে। ভারত বিরোধী যে প্রচারণা চলছিল সেটা করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। তাদের এখন যেটা মাথায় ঘুরছে সেটা হচ্ছে যে ভারতের সাথে ভারতের বিরুদ্ধে কোনো কথা না বলে বরং ভারতের কাছ থেকে সম্পর্কটা ভালো করার একটা চেষ্টা, এটা আপাতভাবে দেখিয়ে তারা আবার পৌঁছে গিয়েছে ট্রাম্পের কাছে সরাসরি সৌজন্যে। ওখানকার ডেমোক্র্যাট নেতৃত্ব জানেন, ক্লিনটনের বন্ধু হচ্ছেন হিলারি ক্লিনটন, বিল ক্লিনটনের বন্ধু হচ্ছেন আমাদের ইউনূস সাহেব। সেই একটা সূত্র ধরে তারা সেখানটায় চেষ্টা করছে যে ট্রাম্পের কাছে, আমি কয়েক সপ্তাহ আগে আপনাদেরকে বলেছিলাম যে ট্রাম্প যে একদম ওই সেন্ট মার্টিন আইল্যান্ডের ওপরে ট্রাম্পের নজর নেই এমন ভাবার কোনো কারণ নেই। ওটা আমেরিকার স্বার্থের ব্যাপার এবং চীনের ওপরে নজর রাখতে সেন্ট মার্টিন হচ্ছে অত্যন্ত প্রয়োজনীয় জায়গা আমেরিকার পক্ষে। ভারত সেখানে বাধা দিচ্ছে, এটা ঠিকই, এবং ভারতকে অস্বীকার করতে পারছে না, কারণ ভারত তো 2 হাতে, এই হাতে ট্রাম্প, এই হাতে পুতিন, দুজনকে নিয়েই ভারত কিন্তু খেলা করছে এবং দুজনেই জানে যে ভারতকে তাদের দরকার। সেই জন্য তারা চুপচাপ, তারা ভারতের বিরুদ্ধে যাওয়াটা তাদের পক্ষে সহজ নয়। তো ট্রাম্প চাইছে সেন্ট মার্টিন দ্বীপ যদি তারা পায়, এবং আমি আবার বলছি যে ইউনূস সরকার কিন্তু ওপরে প্রস্তাব পাঠিয়েছেন সেন্ট মার্টিন দিয়ে দেবো, যার জন্য 9 মাস বন্ধ করে রেখে দেওয়া হয়েছে সেন্ট মার্টিন, সেখানে কেউ যাবে না। তো এই সবগুলো চলছে। সুতরাং ইউনূস এখন চেষ্টা করছেন চুপ করে থেকে অবস্থা পর্যবেক্ষণ করা, যেদিকে জল গড়াবে সেই মতো ব্যবস্থা নেবে। এখনকার মতো এখানে থামছি, ভালো থাকবেন, ধন্যবাদ।